হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যানের প্রথম ক্লাস। আজকে ক্লাসে মূলত আমরা বই থেকে কিছু বেসিক জিনিসপাতি শিখব। দেখি, প্রথমে এখানে কিছু বলতে পারো সমাজ টাইপের কথাবার্তা আছে, এগুলো নিজেরা পড়বা, এখানে বোঝানোর তেমন কিছুই নাই। তবে একটু নিচে যদি আসো, এখানে একটা কোশ্চেন দেয়া আছে আমাদের, উদাহরণ 1। ঠিক আছে, উদাহরণ একটা কি, যে কোনো এক শীত মৌসুমে আমরা জানি যে জানুয়ারি মাসের দিকে কিন্তু আমাদের ঠান্ডা থাকে অনেক, তাই না? শ্রীমঙ্গল বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে অনেক বেশি ঠান্ডা। এই শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককের নিচে দেওয়া হলো। আচ্ছা, একটা কাজ বলছে, কি কাজ? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। কিসের? সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। হ্যাঁ, আমাদেরকে দেখো 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে, সর্বনিম্ন তাপমাত্রা। মনে করো এইটা হলো 1 তারিখের সব থেকে কম তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, আবার 2 তারিখেও 14 ডিগ্রি, এভাবে করতে করতে বুঝতে পারছো। আবার 31 জানুয়ারির সব থেকে কম তাপমাত্রা ছিল 60 ডিগ্রি সেলসিয়াস। ঘটনাটা বুঝছো? এখন এই তাপমাত্রা থেকে আমাদেরকে কি করতে বলা হয়েছে? বলা হয়েছে গণসংখ্যা নিবেশন সারণী। এই টার্মটার সাথে আমরা মোটামুটি সবাই 8 থেকেই পরিচিত। এই ক্লাস 7-8 কিন্তু আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখছি। আচ্ছা দেখো কি বলছে এখানে, বা কিভাবে করব। আমাদেরকে প্রথমেই পরিসর বের করতে হবে। কি বের করতে হবে? পরিসর বের করতে হবে। ঠিক আছে, পরিসরের একটা সূত্র আছে। পরিসরের সূত্র হইল সর্বোচ্চ মান থেকে সব থেকে ছোট মানটা বিয়োগ করবা, সেটার সাথে 1 যোগ করবা, তাহলে যে মানটা পাবা সেইটাই হইল পরিসর। যেমন আমি যদি এখানে যে 31টা উপাত্ত দেয়া আছে আমার, 31 দিনের সব থেকে ছোট কম তাপমাত্রা, সেখান থেকে দেখো সর্বোচ্চ তাপমাত্রা কত? সর্বোচ্চ তাপমাত্রা হইল 14। আর সব থেকে কম তাপমাত্রা কত? সব থেকে কম তাপমাত্রা হইল এই যে 6 ডিগ্রি। 6 ডিগ্রির থেকে কম কিন্তু নাই, 5 ডিগ্রি নাই কোনো, 6 ডিগ্রি সব থেকে কম। তাহলে আমার সর্বোচ্চ মান হলো 14 আর সর্বনিম্ন মান 6। চলো 14 থেকে 6 বিয়োগ করো, তার সাথে 1 যোগ করো, তাহলে এই যে তুমি 9 পাইলা। এটাই হইলো আমাদের পরিসর। এখন পরিসর আমাদেরকে কেন বের করতে হবে, তাই না? কারণ আমি যদি শ্রেণী সংখ্যা বের করতে চাই তাহলে আমার পরিসর জানা লাগবে। এখন নতুন প্রশ্ন, ভাই শ্রেণী সংখ্যা জিনিসটা কি? আচ্ছা, শ্রেণী সংখ্যা আমরা মূলত শ্রেণী ব্যবধানের মাধ্যমে বের করব। এখন আবার প্রশ্ন, ভাই তাহলে শ্রেণী ব্যবধানটা কি, তাই না? মানে প্রশ্নের উপর প্রশ্ন, একটা নতুন টার্ম শিখবো, সেটা শিখতে যাইয়া আরেকটা নতুন টার্মের সাথে আমরা পরিচিত হইতেছিলাম এতক্ষণ। আচ্ছা উদাহরণ দেখো, তাইলে ভালো বুঝবা। যেমন এইখানে দেখো 3টা কলাম আছে। হ্যাঁ, 3টা কলাম। প্রথমটা হলো তাপমাত্রা বা সেলসিয়াসের রেঞ্জ বা ব্যক্তি আকারে দেয়া আছে। ঠিক আছে, যে এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী। এই যে দেখো শ্রেণীর সীমা 6 থেকে 8। সীমা মানে তো বোঝো, মানে কত থেকে কত, এটা রেঞ্জ। ঠিক আছে, যেমন এটা হলো 9 ডিগ্রি থেকে 11 ডিগ্রি। এটা কিভাবে করে? আমরা সাপোজ এভাবে লিখলাম যে 6, এখন 6 থেকে 8 ডিগ্রি কেন হইলো, এটা কেন 6 থেকে 9 হইলো না? এই প্রশ্নটা তো আমাদের মাথায় অবশ্যই আসছে, তাই না? যে এটা কেন 6 থেকে 8 ডিগ্রি হয়েছে, আসছে কিনা বলো? কোশ্চেন আসা ভালো। এই কোশ্চেনের অ্যান্সারই হইলো আমাদের এখন শ্রেণী ব্যবধান সম্পর্কে জানতে হবে। শ্রেণী ব্যবধানকে তুমি দেখো, এই দেখো 6 থেকে 8, তুমি যদি গোনো, হাতে গোনো, কি কি পাবা? দেখো পাবা কি 6, 7, 8, মানে মোট কত? 3 না? তাহলে এখানে শ্রেণী ব্যবধান হইলো 3। আবার দেখো 9 থেকে 11, 9 থেকে 11-র মধ্যেও কিন্তু আছে 3টা, 9, 10, 11, 12, 13, 14। বুঝছো শ্রেণী ব্যবধানটা কি? ঠিক আছে, এখন নতুন আরেকটা টার্ম, এটা হলো কি শ্রেণীর সংখ্যা। আমরা যেমন এইখানে শ্রেণী ব্যবধান 3 নেওয়া হয়েছে, যদি শ্রেণী ব্যবধান 3 না নিয়া 2 নিত তাইলে কিন্তু এটা অন্য রকমের চেহারা হইতো। ঠিক আছে, আমরা 2 নিয়েও করব। শ্রেণী ব্যবধান যদি 3 নেওয়া হয় তবে শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা হবে 9/3। 9 কিভাবে আসছে? এই যে পরিসর না, এই পরিসরকে আমরা ভাগ করি শ্রেণী ব্যবধান দিয়া, তাহলে আমরা যে সংখ্যাটা পাই সেইটা হইল শ্রেণীর সংখ্যা। তাহলে আমরা কি সবাই এই সূত্রটা লেখা ফেলাইতে পারি কিনা আমাদের বইতে, যে শ্রেণী সংখ্যা, লেখো সাথে সাথে, শ্রেণী সংখ্যা সমান সমান কি বলতো? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, তাই না?
আচ্ছা ঠিক আছে, শ্রেণী সংখ্যা যেমন এইখানে কত হয়েছে, 3 হয়েছে তাই না, 3 মানে 3টা শ্রেণী হবে আমাদের। দেখো তো গুইনা 3টা আছে কিনা শ্রেণী, এই যে 6 থেকে 8 এইটা হলো একটা শ্রেণী, 9 থেকে 11 এই আরেকটা শ্রেণী, আর 12 থেকে 14 এই আরেকটা শ্রেণী, তাহলে মোট কয়টা শ্রেণী হইলো, 3টা শ্রেণী। আমাদের তো 3টাই হওয়ার কথা ছিল। তাহলে এখন একটু বলো আমারে কষ্ট কইরা যে পরিসর, শ্রেণী ব্যবধান আর শ্রেণী সংখ্যা এগুলো বুঝছো কিনা। ঠিক আছে, যেহেতু এখানে শ্রেণী সংখ্যা 3, মানে আমার 3টা শ্রেণী হবে, এই একটা শ্রেণী, এই একটা, এই একটা, মোট 3টা শ্রেণী। আবার যেহেতু শ্রেণী ব্যবধান 3, এই জন্য দেখো এই 6, 6 থেকে 8, 9 থেকে 11, বা এটাকে এইভাবেও চিন্তা করতে পারো শ্রেণী ব্যবধান, যে দেখো 9 আর 6-এর মধ্যে পার্থক্য কত, 3। আবার 12 আর 9-এর মধ্যে পার্থক্য কত, 3। ইভেন এই 11 আর 8-এর মধ্যে পার্থক্য কত, 3। 14 আর 11-এর মধ্যে পার্থক্য কত, 3। কারণ কি, কারণ শ্রেণী ব্যবধান হইল 3। তাহলে বলো দেখি, আমার যদি এখানে শ্রেণী ব্যবধান আমরা 2 ধরতাম, তাহলে শ্রেণী সংখ্যা কত হইতো। দেখো শ্রেণী ব্যবধান যদি 2 ধরতাম, পরিসর তো চেঞ্জ হয় নাই, পরিসর তো এই 9 থাকবে তাই না, তাহলে উপরে কিন্তু এই যে 9। আর শ্রেণী ব্যবধানের জায়গায় তুমি এখন কত বসাবা, যেহেতু বলছি যে আমরা 2 ধরতেছি, তাহলে আমরা 2 বসাবো। এখন তুমি যদি 2 বসাও, তাহলে ভাগফল কত হবে, 4.5, রাইট। এখন 4.5 হইলে আমরা এই জিনিসটাকে রাউন্ড ফিগার করে 5 লিখতে পারি, বুঝছো। মানে আমার শ্রেণী সংখ্যা কত হবে তাহলে, শ্রেণী সংখ্যা হবে 5। কেমন কেমন হবে শ্রেণীগুলো বলো দেখি, আমাদের কি তখন 6 থেকে 8 হবে বলো, আমাদের কিন্তু 6 থেকে 8 কখনোই হবে না, কারণ আমরা শ্রেণী ব্যবধান ধরছি 2। ঠিক আছে, তাহলে আমার কি হবে, আমার হবে 6 থেকে 7, আবার নিচে কত, 8 থেকে 9, তারপরে 10 থেকে 11, 12 থেকে 13, 14 থেকে 15, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এগুলো বিভিন্ন তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এরপর আমরা এই টালি চিহ্ন সম্পর্কে তো সম্ভবত আমরা ক্লাস 6 না জানি 7 থেকে জানি তাই না। তো টালি চিহ্ন দেখো কিভাবে আমরা এটা লেখছি কিভাবে, এই 6 থেকে 8 মনে করো, প্রথমে যখন দেখছি 14 ডিগ্রি সেলসিয়াস, এই 14 ডিগ্রি কোন ঘরে বসবে বলো তো, 14 ডিগ্রি কি এই শ্রেণীতে, এই শ্রেণী নাকি এই শ্রেণী, যেহেতু 14 তাহলে এটা কিন্তু এই শ্রেণীতে আসবে। যে আমি 14 পাইলাম, সাথে সাথে আমি একটা দাগ দিলাম, কি করছি, 14 পাওয়ার সাথে সাথে একটা দাগ দিছি, আবার পরে আরেকটা 14, তাহলে আরেকটা দাগ দিছি, এই 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 12 থেকে 14 শ্রেণীতেই আরেকটা 14, আরেকটা দাগ দিছি, তারপরে পাইলাম 13, 13 কিন্তু এই শ্রেণীর মধ্যেই, তাহলে এই যে একটা 13, এরপরে পাইছি 12, 12 কিন্তু এই শ্রেণীতে, কিন্তু পঞ্চম দাগটা আমরা সোজাসুজি না দিয়া এভাবে দেই, জানি না আমরা আগে থেকে বলো। 12 পরে আবার আমরা পাইলাম 13, 13 কিন্তু এইখানে, 13 পরে পাইলাম 10, 10 কিন্তু আবার এই 2 নম্বর শ্রেণীতে, তাহলে সেখানে আবার এই যে একটা দাগ, এইভাবে করতে করতে দেখো আরেকবার 10 পাইলা, তাহলে এখানে আরেকটা, তারপরে পাইলা 11, 11 কিন্তু এইখানে, 12, বুঝছো। এইভাবে করতে করতে আমরা এই যে এই চিত্রটা পাই, এই যে টালি চিহ্ন, আমরা 1 বাই 1 যাইতে থাকবো এইভাবে, ঠিক আছে। তারপর এগুলো গণনা করে এখানে আমি গণসংখ্যা অথবা ঘটন সংখ্যা পাবো। দেখো এখানে 11, এই 5, এই 5, 10 আর এই 1, 11, 10 আর 3, 13, 5 আর 2, 7, বুঝছো। তারপর আমি সব যোগ করছি, মোট কত হয়েছে 31। সেটা তো আমি আগে থেকেই জানি, কারণ জানুয়ারি মাস 31 দিন, এখানে তো 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রায় দেওয়া আছে, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এর নিচে আমাদের একটা কাজ দেয়া আছে যে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর 2টি দল গঠন করো। আচ্ছা করলাম, দলের সদস্যদের ওজন, ওজন অ্যাকচুয়ালি না, এটা কিন্তু ভর, ভর মিন করতেছে তাই না। তো ভর কেজিতে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবা। তাহলে কিভাবে এটা তুমি করবা, ধরো তুমি মনে করো পাইলে 40, 50, 60, 41, 42, 43, সেইভাবে সবার যে ওজনটা, ধরো তোমাদের ক্লাসে কতজন আছে বলো তো একটু। 80, বাবা কত সংখ্যা, কত মানুষ, এই 80 জন। এই 80 জনের মনে করো সবার ওজন বা মানে ভর জিজ্ঞেস করবা, ভর জিজ্ঞেস করে সেটা তুমি তালিকাভুক্ত করবে এইভাবে, এই যে এইভাবে একটা তালিকা করবা, তালিকা আছে না এখানে, এই যে এই তালিকাটা, এরকম তালিকা করবা, তোমার 80টা উপাত্ত থাকবে। তারপরে তুমি পরিসর বের করবা। পরিসর আমার কেন বের করতে হবে বলো তো, কারণ পরিসর যদি তুমি না জানো,
তাহলে তো তুমি শ্রেণী সংখ্যাই বের করতে পারবে না। এই শ্রেণীর সংখ্যা বের করার জন্যই আমাদেরকে পরিসর বের করতে হয়, আর শ্রেণী ব্যবধান কিছু একটা ধরে নিতে হয়, ঠিক আছে? তাহলে ধরি আমি মনে করো সব থেকে কম ওজন পাইলাম 40 কেজি, আর সব থেকে বেশি ওজন পাইলাম যার, সে হলো 80 কেজি। হ্যাঁ, তাহলে পরিসর কত হবে বলো? পরিসর হবে 80 থেকে 40 বিয়োগ করলে 40, তার সাথে যোগ এক যোগ করলে 41। তাহলে আমরা কিন্তু পরিসর কি পেয়ে গেলাম, তাই তো? এরপরে কি করবা? এরপরে শ্রেণী ব্যবধান ধরবে একটা, যে ধরো তুমি মনে করো 10 ধরলা শ্রেণী ব্যবধান। হ্যাঁ, 10 ধরলে আমার শ্রেণীর সংখ্যা কত হবে বলো তো? না, 8 হবে না, 9 হবে অ্যাকচুয়ালি। কেন? কারণ আমাদের পরিসর কত, পরিসর কত হয়েছিল? ও তুমি কি 5 বস একটু আগে? ও তাহলে ঠিক আছে, আমি ভুল বলে শুনছি, বুঝছো? আচ্ছা যাই হোক, কিভাবে বের করছো? কারণ আমি বলছি যে সর্বোচ্চ ওজন হলো 80 কেজি, আর সব থেকে কম ওজন হলো 40 কেজি। তাহলে আমার পরিসর কত? পরিসর হলো 41। যেহেতু আমরা ধরছি শ্রেণী ব্যবধান 10, তাহলে 41কে 10 দিয়ে ভাগ করলে আমার হয় 4.1। বাট আমরা সবসময় কি পূর্ণ সংখ্যায় নিয়ে নেব, পরবর্তী পূর্ণ সংখ্যায়। তাহলে 4.1 মানেই হইলো 5। এইভাবে তুমি বলছো 5, বাট আমি কানে ভুল শুনছি। যাই হোক, তাই তুমি এটা নিজেরা আসলেই করো, ঠিক আছে? একটা মজা পাবা আনে, আর জানতেও পারবা কার ভর কত। এরপর কি আছে যে ক্রমযোজিত গণসংখ্যা, এই টার্মটা আমরা অনেকে হয়তো একটু নতুন পরিচিত হব। এর ইংলিশ হলো কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমিউলেটিভ মানে হলো গিয়ে ক্রমযোজিত। এটা কিভাবে হয় দেখো, আগের যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম, যে আমাদেরকে তাপমাত্রার একটা কলাম ছিল, টালি চিহ্নটা বাদ দিয়ে দিয়েছে। টালি চিহ্ন আমরা যখন বাচ্চা ছিলাম সেই সময় করতাম, এখন আর আমরা বাচ্চা নাই, বড় হয়ে গেছি, টালি চিহ্ন এখন আর লাগবে না। এখন ডিরেক্ট গণসংখ্যা দিছি, ঠিক আছে? তাপমাত্রার পরেই গণসংখ্যা, তারপরে একটা নতুন কলাম কি ক্রমযোজিত গণসংখ্যা। যেমন দেখো, এই যে প্রথম যে শ্রেণীটা তুমি দেখতেছো, এই প্রথম শ্রেণী, এর সীমা কত? 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এই যে ছোট যে মানটা, এটাকে বলে কি জানো? এটাকে বলে এই শ্রেণীর নিম্ন সীমা। আর এই যে 8 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলে এই শ্রেণীর উচ্চ সীমা, ঠিক আছে? তাহলে এই যে সীমা বা এই যে শ্রেণীর রেঞ্জ কত থেকে কত? 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। এখন এর প্রথম যে শ্রেণীটা থাকবে, প্রথম শ্রেণীর গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা সেমই হয়। এটাও 11, এটাও 11। কেন সেম হয়? ক্রমযোজিত গণসংখ্যা মানে এর আগে তুমি যখন যেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করবা, সেই শ্রেণীর আগে যত শ্রেণী আছে ওই সকল শ্রেণীর মোট গণসংখ্যা হইল গিয়া ক্রমযোজিত গণসংখ্যা। যেমন এই যে দেখো 9 থেকে 11, এই যে শ্রেণীটা আমরা দেখতে পাইতেছি, এই শ্রেণীর গণসংখ্যা হইল 13, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু 13 না। এই 13র সঙ্গে আগে যত গণসংখ্যা তুমি মোট পাইছো, এই যে 11, 11-এর সঙ্গে কিন্তু 13 যোগ করছি আমরা। 11-এর সঙ্গে 13 যোগ করলে কত হয়? 24। এই 24ই হইল এই দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আবার তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 7। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে পাবা? এর পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা, সেইটার সাথে নতুন শ্রেণীর বা যেই শ্রেণীর তুমি এখন বের করবা, সেই শ্রেণীর গণসংখ্যাটা যোগ করবা। তাহলে 24-এর সাথে 7 যোগ করলে কত হয়? 31। আমরা তো জানি এইটাই হওয়া উচিত ছিল, তাই না? কারণ 31 দিনের আমাদের ইনফরমেশন ছিল, বুঝতে পারছো? তাহলে কোনো একটা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব? তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যত হয়েছে, সেইটার সাথে যেই শ্রেণীটা আমরা বের করব, সেই শ্রেণীর গণসংখ্যাটা যোগ করব। তাহলে কিন্তু আমাদের ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের হয়ে যাবে। পারবা? এগুলো সহজ। দেখো উদাহরণ 2-তে কি বলছে, যে নিচে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। আচ্ছা, পূর্ণ নম্বর হলো 100। প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। এখানে কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলে নাই, তারা স্পেসিফিক্যালি একটা ওয়ার্ড ইউজ করছে, কি ক্রমযোজিত গণসংখ্যার সারণী। অর্থাৎ আমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, তাই না? দেখো এখানে যে ইনফরমেশনগুলো আমাদেরকে দেয়া আছে, এইটাকে আমরা এখন বিন্যস্ত করবো। এখানে অবিন্যস্ত ভাবে দেওয়া আছে। আমরা প্রথমেই কি করব? প্রথমে আমরা বিন্যস্ত করব। কিভাবে? এই যে আমরা পরিধি বা পরিসর বের করলাম,
পরিসর বের করার জন্য আগে তো আমার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান জানতে হবে, তাই না? তো এখানে তুমি সার্চ করবা যে কোনটা হলো সর্বোচ্চ মান, তারপরে কোনটা সর্বনিম্ন মান। সার্চ করার মাধ্যমে আমরা পাইলাম যে সর্বোচ্চ মান হলো 90 আর সর্বনিম্ন মান হইলো 35, আর তার সাথে আরও 1 যোগ করবা। ঠিক আছে, তাহলে 90 থেকে 35 বিয়োগ করলে থাকে 55, 55 আর 1 যোগ করলে 56। এইটাই হইলো উপাত্তের পরিসর অথবা পরিধি, বুঝতে পারছো? এরপর তুমি তোমার মন মতো একটা শ্রেণী ব্যবধান ধরবা। শ্রেণী ব্যবধান ধরছো 5, 5 ধরলে তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে? এই পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করো, 56কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 11.2 বা 12। পরবর্তী পূর্ণ সংখ্যা নিলাম আমরা। ঠিক আছে, তাহলে এখন আমাদের এরকম যে শ্রেণী কয়টা হবে বলো তো? শ্রেণী হবে 12টা হবে। ঠিক আছে, আর শ্রেণী ব্যাপ্তি কত ধরছি বা শ্রেণী ব্যবধান কত ধরছি? 5। তাহলে আমার একদম প্রথম যে সারিটা, প্রথম যে শ্রেণীটা, এই প্রথম শ্রেণীর নিম্নসীমা কত? যেহেতু সব থেকে ছোট মান কত? 35। তাহলে আমরা 35 থেকে যাত্রা শুরু করব। আর কত পর্যন্ত যাব? যেহেতু আমরা শ্রেণী ব্যবধান 5 ধরছি, তাহলে 35 আর 39, আমরা কিন্তু 39 পর্যন্ত যাব, আমরা কিন্তু 40 পর্যন্ত যাব না। আমি অনেকে দেখছি কি তারা 35 থেকে 40 লেখে। শোনো, 35 থেকে 40 এইখানে কিন্তু তোমার শ্রেণী ব্যবধান 5 না, শ্রেণী ব্যবধান কিন্তু এখানে 6। বাট তুমি কিন্তু শ্রেণী ব্যবধান 5 নেছো এখানে। কিভাবে 6 প্রশ্ন আসতে পারে? তুমি 35 থেকে 40 পর্যন্ত যাও, 35, 36, 37, 38, 39, 40, এখানে কয়টা সংখ্যা দেখতেছো তুমি? 6টা না? তাহলে এইভাবেই 35 থেকে 40-এর মধ্যে কিন্তু আমার শ্রেণী ব্যবধান 6। যেহেতু আমরা শ্রেণী ব্যবধান 5 ধরছি, এই জন্য 35 থেকে 39। তার নিচের শ্রেণীটা দেখো 40 থেকে 40, 45 থেকে 49। তাহলে এই যে শ্রেণীগুলো যে লেখছে রেঞ্জ, এটা পারবা না লিখতে এইভাবে সুন্দর করে? এখানে কিন্তু ভাইয়া মুখস্থের কিছু নাই, পুরোটাই বোঝার বিষয় যে তুমি শ্রেণী ব্যবধান কত ধরবা। কেউ যদি এখানে শ্রেণী ব্যবধান 7 ধরতো তাহলে কিন্তু তার লেখাটা এরকম হইতো না। সবকিছু বোঝার, এখানে কিচ্ছু নাই মুখস্থ করার। তারপরে আমরা এই অনুসারে এই শ্রেণীতে যেমন প্রথম যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যা হলো 70। তাহলে আমরা এভাবে আমরা এই যে শ্রেণীগুলো সাজাইছি। তারপর দেখছি যে 70 কোথায় আছে। 70 কিন্তু এই যে 70 থেকে 74 এইখানে আছে। তাহলে এখানে আবার আমরা এটা টালে চিহ্ন দেব। এইভাবে করতে করতে আমরা সম্পূর্ণ ইনফরমেশন বা উপাত্তটাকে বিন্যস্ত করলাম। হ্যাঁ, তারপরে এই যে গণসংখ্যা, যেখানে 2টা আছে তাহলে 2, 2, 5, 3, এইগুলো বাচ্চারাও পারবে। লাস্টে যেহেতু আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী করতে বলা হয়েছে, এই জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যার একটা আলাদা কলাম লাগছে। হ্যাঁ, যেমন দেখো এখানে কিন্তু 2। আবার এই দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যার মান কত? 2 যোগ 2, 4। তারপর 3 নম্বর শ্রেণীতে মান কত একটু লক্ষ্য করো ভাইয়া, এই যে দেখো 2 নম্বর শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আর 3 নম্বর শ্রেণীর গণসংখ্যা যোগ করো, 4 আর 5 যোগ করলে কত? 9। আবার 9 আর 3 যোগ করো কত? 12, 12 আর 5 যোগ করো 17। বুঝতে পারছো কিভাবে আসছে? সমস্যা হওয়ার কথা নাই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে করতে করতে আমরা একদম নিচ পর্যন্ত এসে পড়ছি। এরপরে আর তেমন কিছু না, এটাই হলো আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এগুলো আসবে না পরীক্ষায়, বাট আমাদের বেসিকটা থাকা ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে অজীব রেখা নামে একটা জিনিস শিখবো নতুন, ওই সময় আমাদের ক্রমযোজিত গণসংখ্যাও লাগবে। ঠিক আছে? আচ্ছা, দেখো নিচে বড় করে একটা জিনিস লেখা যে চলক। চলক তো আমরা বীজগণিত যেহেতু পড়ছি আমরা সবাই জানি চলক কি, তাই না? চলক হলো এমন একটা জিনিস যেটার মান নির্দিষ্ট না, যেটার মান পরিবর্তনশীল, চলমান। হ্যাঁ, এখন এইখানে আমরা কি হিসেবে ব্যবহার করতেছি এই কথাটাকে খেয়াল করো, যে উপাত্ত কি? উপাত্ত হইল সংখ্যা সূচক তথ্যই হলো পরিসংখ্যানের উপাত্ত। এটা পারলে মনে রাখতে পারো, সংখ্যাসূচক তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। অমুক পরিবারে কতজন? 5 জন, এটাও কিন্তু একটা উপাত্ত। ঠিক আছে, এখন চলক 2 রকমের হইতে পারে, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটা হলো অবিচ্ছিন্ন চলক। যে সকল চলকের মান মানে যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে, যে কোনো কি হতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, সেগুলো হইলো অবিচ্ছিন্ন চলক। আর যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হবে সেগুলো হলো বিচ্ছিন্ন চলক। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু কষ্ট করে যদি দেখো, যে এই যে দেখো যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা তা হইলো বিচ্ছিন্ন চলক। আচ্ছা, তোমার আমি প্রশ্ন করলাম, সাপোজ যে তুমি তোমাদের বাসায় কতজন মানুষ থাকে, তোমার উত্তরটা কি হবে?
হয় 4 জন বা 5 জন, এরকমই তো। তোমার কিন্তু বলবা না যে আমাদের বাসায় 3.5 জন মানুষ থাকে। তাহলে বলো এটা কি বিচ্ছিন্ন চলক নাকি অবিচ্ছিন্ন চলক? এগুলো কিন্তু বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন না। কারণ বিচ্ছিন্ন চলক কি, এগুলা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে, কখনোই দশমিক হইতে পারবে না। বাট আমি যদি প্রশ্ন করি, আচ্ছা আজকের আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস, আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তোমার উত্তর কিন্তু এমন না যে এটা হয় 25 ডিগ্রি হবে নাহলে 26 ডিগ্রি হবে, না। তোমার অ্যান্সার কিন্তু 25.78 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ কি, এই চলকটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা না, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। ঠিক আছে, যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলক হলো অবিচ্ছিন্ন চলক। তোমাদের মূলত চলকের এই যে আমি ক্লাসিফিকেশনটা পড়াইলাম, তারপর কিছু উদাহরণ বললাম, এগুলা লাগবে। যেমন এই যে বয়স বলো, ওজন, উচ্চতা, এগুলো সবই হইল কি, অবিচ্ছিন্ন চলক। ঠিক বুঝতে পারছো? তাহলে আশা করি পরীক্ষা যদি আসে, তুমি বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক এই টাইপের জিনিসগুলো সমস্যা হবে না। অথবা একটু আগে আমি যখন পড়েছি সে সময় কিন্তু তোমাকে উচ্চসীমা, কোন একটা শ্রেণীর উচ্চসীমা কত, নিম্ন সীমা কত, এগুলো পারবা? যেমন এই যে একটা আমরা শ্রেণী দেখতেছি, খেয়াল করো, এই যে 85 থেকে 89, তুমি আমার বলো তো এই শ্রেণীর উচ্চসীমা কত ও না নিম্ন সীমা কত? 85। এটা দেখে বলতে পারবা আমার শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কিন্তু 4 না। অনেকে করে কি 89 থেকে 85 বিয়োগ করে, 89 থেকে 85 বিয়োগ করে বলে যে 4, না, শ্রেণী ব্যবধান হলো 5। মাথায় এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে এখানে কোনো সমস্যা আছে? এই চলক, তারপরে এই যে পড়াইলাম যা যা। আচ্ছা, এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী একটা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে, লাগবে। খেয়াল করো, এরপর একটা কাজ দিয়েছে, কাজটা তোমাদের নিজেদের করতে হবে। যে তোমাদের শ্রেণীর, দেখো কি বলছে, শ্রেণীর শিক্ষার্থী বা বন্ধু বান্ধবদের নিয়ে কি করবো, অনূর্ধ্ব 40। অনূর্ধ্ব মানে কি জানো? আমরা খেলা দেখি যে বাংলাদেশে ফুটবল খেলে অনূর্ধ্ব 19। অনূর্ধ্ব মানে কি বলো তো? অনূর্ধ্ব মানে তার থেকে বেশি হইতে পারবে না। যেমন এখানে লেখছে অনূর্ধ্ব 40 জনের দল গঠন করো, মানে এমন একটা দল গঠন করবা যেখানে 40 জনের বেশি হইতে পারবে না। 2 জনও হইতে পারে, 30 জনও হইতে পারে, 39 জন হইতে পারে, 40 জন হইতে পারে, কিন্তু 41 জন কি 41 জনকে হইতে পারবে? 41 জন কিন্তু হইতে পারবে না, 40-এর থেকে কম হইতে পারে। এই জন্য বলছো অনূর্ধ্ব 40। দলের সদস্যদের ওজন, উচ্চতা নিয়ে দলে গণসংখ্যা নিবেশন ও ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে। এটা আসলে কইরো তো মজা পাবা, বুঝছো? একটা টিম ওয়ার্কের ব্যাপার স্যাপার আছে তো, ভালোই লাগবে করতে গেলে। গণসংখ্যা নিবেশন সারণী তো আমরা সবাই পারবো, তোমরা না। এটা যদি ক্লাস 7-এর একটা বাচ্চারে দিই ও পারবে। কিছুই না, জাস্ট অবিচ্ছিন্ন যে উপাত্তগুলো আছে সেগুলোকে আমরা, মানে সরি অবিচ্ছিন্ন না বলছি, অবিন্যস্ত, হ্যাঁ অবিন্যস্ত মানে সাজানো গোছানো না, র্যান্ডমলি, র্যান্ডমলি যে সকল উপাত্ত আমাদেরকে দেয়া আছে সেগুলোকে আমরা কি করব, বিন্যস্ত করব। হ্যাঁ, একদম ছোটবেলায় আমার মনে আছে আমরা ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুসারে সাজাইতাম এই পরিসংখ্যানে, একেবারে ছোট থাকতে এগুলো করতাম আমরা। বাবারে আমার অনেক ভুল যাইতো এগুলো, বুঝছো, এত মানে একটা সংখ্যা এদিক ওদিক হয়ে যাইতো। যাই হোক, তোমরা সাবধানে করবে এগুলো। এখন তারপর আমাদের কি করতে হবে, এখন তো আমাদেরকে আর ওই ঊর্ধ্বক্রম বর্ধক্রম অনুসারে সাজানো লাগে না। আমরা কি করি, আমরা সাধারণত একটা গণসংখ্যা নিবেশন সারণী করি। সেই গণসংখ্যা নিবেশন সারণীর প্রথম কলামটা থাকে, মনে করো যে ইনফরমেশনটা দেওয়া। সাপোজ তোমরা যদি এই যে উচ্চতা নিয়ে করো, উচ্চতা নিয়ে যদি বানাও, তাহলে তোমাদের প্রথম যে কলামটা থাকবে এটা থাকবে এভাবে, এই পাশে থাকবে উচ্চতা, যে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত। আর এই চার্টটা বানানোর জন্য তোমার আগে কি করতে হবে, তোমার পরিসর বের করতে হবে। এখন পরিসর যদি তুমি আগে বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে, তোমার সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান জানতে হবে। তারপর সূত্রটা অ্যাপ্লাই কইরা পরিসরের মান বের করবা। তারপরে ইচ্ছা মতো একটা বা সুবিধাজনক একটা শ্রেণী ব্যবধান নেবা, ওই অনুসারে শ্রেণীর সংখ্যা কত সেটা বের করবা। তারপরে এইভাবে। আর প্রথম কলামটা তো থাকবে উচ্চতার, দ্বিতীয় কলামটা কি হইতে পারে, দ্বিতীয় কলামটা আমাদের হইতে পারে তালি চিহ্নর হইতে পারে, তৃতীয় কলামটা হইতে পারে গণসংখ্যার। তুমি চাইলে চতুর্থ কলামটা ক্রমযোজিত গণসংখ্যারও করতে পারো, কারণ
তোমার এইখানে করতে হবে অ্যাকচুয়ালি, কারণ এখানে তুমি কি ক্রমযোজিত গণসংখ্যা সারণীও কিন্তু তৈরি করতে বলছে, তোমার গণসংখ্যা নিবেশন সারণীও করতে বলছে, আবার ক্রমযোজিত গণসংখ্যা সারণীও করতে বলছে। বুঝছো কেন আমি ক্রমযোজিত গণসংখ্যাও বের করতে বলছি? আচ্ছা, তাহলে গণসংখ্যা নিবেশন সারণী আর ক্রমযোজিত গণসংখ্যা সারণীর মধ্যে পার্থক্য কি? প্রথমটায় ক্রমযোজিত গণসংখ্যা নাই, কিন্তু দ্বিতীয়টায় ক্রমযোজিত গণসংখ্যার একটা আলাদা কলাম আছে। বুঝতে পারছো? এখন এখানে কিছু লেখা আছে, তোমরা নিজেরা পড়ে নেবা। হ্যাঁ, এখানে নতুন তেমন কিছু নাই, তবে একটা শব্দ, এই শব্দটার সাথে তোমরা হয়তো অনেকে পরিচিত না, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, গণসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, এইটার মানে কি? দেখো এক্সাম্পল, দেখো পরিসংখ্যান চ্যাপ্টারটা মানে হইল এক্সাম্পল। এখানে থিওরির এমন আলাপ আলোচনাও আছে যে সাধারণত কোনো মানে 9, 10, 11, 12 কোনো স্টুডেন্টই অত কিছু জানে না। যারা মনে করে যে স্ট্যাটিস্টিক্স নামে একটা আলাদা সাবজেক্টই আছে ভার্সিটিতে, হ্যাঁ, অনেকে করবে কি এই সাবজেক্টের উপর 5-6 বছর পড়াশোনা করবে, বিএ পাস করবে, ঠিক আছে, তো তাদের হয়তো এই সম্পর্কে অগাধ জ্ঞান আছে। বাট আমি বা আমরা যাদের পড়াই, ঠিক আছে, বা তোমরা যারা পড়ো, এই সাবজেক্ট বা মানে এই চ্যাপ্টারটায় অগাধ জ্ঞান আসলে দরকার নাই, তোমাদের এক্সামে পারা লাগবে সোজা কথা। ঠিক আছে, বেসিকটা ঠিক রাখা লাগবে আর এক্সামে অ্যান্সার করার যোগ্যতা থাকা লাগবে। অনেকে আছে যে তোমার কঠিন কঠিন সূত্রের প্রমাণও দেখাইতে যাবে, আসলে দেখায় না খুব একটা, বাট যদি কেউ দেখায় সে একটা মহা বোকা, কারণ ওই প্রমাণ কোনো দরকারই নেই, ওগুলা তোমার সূত্র জানা লাগবে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে শুধুমাত্র তোমার সূত্রটা জানা লাগবে আর অ্যাপ্লাই করা লাগবে, আর বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। তোমার কি চাইছে এটাকে বুঝতে হবে। তোমার কাছে চাইলো যে গণসংখ্যা নিবেশন সারণী বা কি বলে, হ্যাঁ গণসংখ্যা নিবেশন সারণী চাইলো, বাট তুমি সেখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী দিয়ে আসলা, তাইলে কিন্তু হবে না। তোমার কাছে যদি নাই চাই ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে কেন তুমি দেবা শুধু শুধু? আবার তোমার কাছে চাইলো যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী, তুমি সেখানে গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দিলা, তাহলে তো হবে না। তাহলে আমার কোশ্চেন বুঝতে হবে কোথায় কি দিতে হবে। এখন দেখো এই কোশ্চেনটায় আমাদেরকে কি চাওয়া হয়েছে, বলছে প্রথম প্রশ্ন ক, গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকো। এই আয়তলেখ তুমি যদি আঁকতে চাও, তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, ঠিক আছে। যেমন রেঞ্জটা এখানে লক্ষ্য করো, 46 থেকে 50, তার পরবর্তী শ্রেণীর রেঞ্জটা দেখে 51 থেকে 55। তাহলে বলো এখানে যে 50 পর্যন্ত আসলো, আবার এখানে 51 থেকে শুরু হলো, তাহলে 50 আর 51-র মধ্যে কি ফাঁকা হয়ে গেছে না? আমরা যদি একটা আনুমানিক একটা চিত্র এখানে লক্ষ্য করি, ধরো আমার এক্স অক্ষ, এই অক্ষ বরাবর এই যে আমরা ওজনকে বসাবো, 46 থেকে 46, 50 এইভাবে এইভাবে করে যাব। আর ওয়াই অক্ষ বরাবর মনে করো আমাদের গণসংখ্যা আছে, ঠিক আছে। তাহলে আমার চিত্রটা কেমন হবে জানো? অনেকটা এমন, এই 46 থেকে 50 এইটা হইলো, তারপর আবার এই মাঝখানে কিন্তু একটা ফাঁকা থাকবে, কারণ এটা 51 থেকে শুরু হয়েছে, 51 থেকে 55, তারপরে আবার কত, এই যে 56 থেকে 60, ঠিক আছে। মানে অনেকটা, বুঝতে পারছো? তুমি যে চিত্রটা আঁকবা সেই চিত্রের মাঝখানে এরকম একটা ফাঁকা থাকবে, এই ফাঁকাটা রাখা যাবে না। এই ফাঁকাটা কি, ফাঁকাটা রাখা যাবে না। যাতে ফাঁকাটা না থাকে, ফাঁকাটা আমরা ভরাট করতে চাই। এখন আমরা কিভাবে ভরাট করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? আমার যদি শ্রেণীসীমাটা এই যে 50-এর শেষ না হইতো, বা এটা যদি 51 থেকে শুরু না হইতো, যদি এই দুইটার মাঝামাঝি কোনো জায়গা হইতো, তাইলে কেমন হইতো বলো তো? ধরো এইটা 46 না, এইটা হইলো 45.5, আর এটা 50 না, 50-এর সাথে আরো হাফ যোগ করো, 50.5, আর আবার এই যে 51, 51 থেকে তুমি আবার 0.5 বিয়োগ করো, তাইলে কত, 50.5, আবার এটা কত হবে, 0.5 যোগ করো, 55.5। তুমি কি এত বুঝতেছো আমি কি বলছি? মাঝখানের গ্যাপটা আমরা রাখতে পারবো না। তাহলে 46 থেকে আমরা শুরু করবো না, আমরা শুরু করবো মনে করো 45.5 থেকে। এখন 0.5 কেন? এটা একটা ভালো প্রশ্ন, কারণ তুমি দেখো এখানে কি, এখানে আছে 50, এখানে আছে 51, মানে কি এই 50 আর 51-র মধ্যে পার্থক্য কত? 50 আর 51-র মধ্যে পার্থক্য হইলো 51 - 50, মানে কি 1 না? এই 1-এর অর্ধেক করবা, তার মানে হাফ। হাফ মানে কি? হাফ মানে হইলো 0.5। এই জন্য আমরা
প্রথম যে তোমার যে নিম্ন সীমাটা আছে সেই নিম্ন সীমা থেকে তুমি 0.5 বিয়োগ করতেছো, আর তোমার যে উচ্চ সীমাটা আছে ওই উচ্চ সীমার সাথে এই 0.5টা যোগ করতেছো। প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে এইভাবে করবা। তাহলে এই যে তুমি এখানে 45.5, 50.5, 50.5, 55.5 পাইতেছো, এগুলাকে বলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে, তাহলে আমার চিত্রটা কেমন হবে? মনে করো এই বরাবর এক্স অক্ষ বরাবর হলো আমাদের ওজন, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের কি গণসংখ্যা। তাহলে এইটা মনে করো 46.5, এটা হলো কি 46, আবার এইটা মনে করো আমাদের 50.5। তাহলে 46.5 থেকে 50.5, আর গণসংখ্যা কত? 5 না? তাহলে মনে করো এই বরাবর মনে করো আমাদেরকে 5 আছে। তাহলে চিত্রটা হবে এমন, বুঝতে পারছো? আবার দ্বিতীয় শ্রেণীটা দেখো, 51 থেকে 55 ছিল, এটা কি হবে? এই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করো, তাহলে হবে 50.5, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করো, তাহলে হবে 55.5। এখন তাহলে আর এইটা কিন্তু 50.5 এখানে, আবার এইটা হলো মনে করো আমাদের 55.5। 50.5 থেকে 55.5-এর গণসংখ্যা কত? গণসংখ্যা হলো 10। এটা 5 ছিল, এইটা মনে করো আনুমানিক 10। তাহলে এইটা আরো একটু বড় এখানে। আচ্ছা তুমি কি বুঝতেছো এই যে আমি করছিলাম কি একটু আগে কেন করছি সেটার অ্যান্সারও পাইছো? আগে আমাদের চিত্রটা হয়তো উল্টাপাল্টা, মনে করো এই এখানে পর্যন্ত আসছে, তারপরে মাঝখানে একটা ফাঁকা থাকতো, তারপর এরকম হইতো। ওই ফাঁকাটা আমরা রাখতে পারবো না, আমাদের সৌন্দর্য লাগবে, এই জন্য আমরা এইভাবে চিত্রটা আঁকছি। আবার এই যে দেখো 55.5 থেকে 60.5, ঠিক আছে, এর মধ্যে আমার গণসংখ্যা কত? 20। তাহলে চিত্রটা হবে এরকম। এটা মানে সামনাসামনি দেখাইলে ভালো হইতো, অনলাইন তো একটু সমস্যা হইতেছে। যাই হোক, বুঝতে পারছো না কিভাবে হবে? এবারে যে 60.5 থেকে 65.5, এর গণসংখ্যা হবে 15, এই বরাবর। এটা পারবা পরীক্ষা আসলে এরকম চিত্র? আচ্ছা, তারপরের শ্রেণীটা দেখো তো। পরের শ্রেণীটা ছিল আমাদের 66 থেকে 70। তাহলে এইটাকেও তোমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের করবা, এই 66 থেকে 0.5 বিয়োগ করলে হবে 65.5, আর 70-এর সাথে 0.5 যদি তুমি যোগ করো তাহলে হবে 70.5। তাহলে এই যে 65.5 তো এখানে, 70.5 মনে করো এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আমার এখানে গণসংখ্যা কত? 10 না? তাহলে এই বরাবর। এইটা হলো আমাদের এই যে আঁকছি, এই চিত্রটার নাম কি? এটা হলো আয়তলেখ আঁকছে। আয়ত, এগুলো কি একটা আয়ত না? দেখো তো এই যে, এই যে একটা আয়ত, এই একটা আয়ত, এগুলো সব আয়ত কিনা বলো? এই প্রত্যেকটা কিন্তু একটা কইরা আয়ত। এটা কিন্তু প্রত্যেকটা চতুর্ভুজও, ঠিক আছে, আমরা তো জানি যে আয়ত কিন্তু এক ধরনের চতুর্ভুজ। আশা করি তোমরা আমার বেসিক ক্লাসগুলো করছো, খেয়াল করো। তাহলে এই যে আমি ছবিটা আঁকলাম, এইটাই হইলো গণসংখ্যা নিবেশনের আয়তলেখ। তোমার প্রথমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, সেই সারণী তৈরি করার পরে এই আয়তলেখটা আঁকতে হবে। তাহলে আয়তলেখ আঁকার সময় আমার এক্সট্রা কি কাজ বলো তো? এক্সট্রা কাজই হইলো, ভেরি গুড ভেরি গুড, শুধুমাত্র অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমার বের করতে হবে। এখন এই পর্যন্ত যারা বুঝছো তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি বললেন আমার একটাই এক্সট্রা কাজ, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এই যে বইয়ে করছে এখানে আপনার কথা মতো এই যে শ্রেণী ব্যবধান আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে, গণসংখ্যাও আছে, কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস আছে, এইটা কেন? এই যে শ্রেণী মধ্যবিন্দু, এটার তো কোনো দরকার নাই ভাইয়া, তারপর এটা কেন দিছে? তার অ্যান্সার কি বলতে পারো? এইটা দেওয়ার কারণ হইলো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারে কি বলছে দেখো, যে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। এই গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের শ্রেণীর মধ্যবিন্দু জানা লাগবে। বুঝতে পারছো? এটা এটা মনে রাখতে হবে যে তাহলে আমার এখান থেকে কি কি শেখার আছে বলো। প্রথমে আমি আজকের ক্লাসে একদম শুরু থেকে আসো, লক্ষ্য করো, একদম শুরুতে আমরা কি শিখছি? আমরা গণসংখ্যা নিবেশন সারণী, যেটা আগেই পারতাম, একটু ডিক্যাপ করছি। তারপরে দেখাইলাম যে কর্মযোজিত গণসংখ্যার সারণী, এটা আমরা নতুন একটা জিনিস শিখছি। তারপরে আসলাম, এখন আবার এসে আমরা দেখলাম যে গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমরা গণসংখ্যা নিবেশন আয়তলেখ আঁকছি। আয়তলেখ আঁকার সময় আমার এক্সট্রা একটা জিনিস শেখা লাগছে, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই না? এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সময় আমরা কি করতাম? এই যে 0.5, এই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতাম, উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতাম। সব সময় কিন্তু 0.5 হবে না,
এটা 1 হতে পারে 2, যে কোনো কিছু হইতে পারে। তোমরা সাধারণত আমাদের কোশ্চেনগুলো এমনভাবেই করে যে 0.5ই হয়। হ্যাঁ, তবে তোমরা অবশ্যই কোশ্চেন যখন যেটা দিবে, আমি তো তোমাদেরকে নিয়মটা শিখাইছি তাই না, তোমরা দেখবা যে এই মনে করো একটা শ্রেণী শেষ হয়েছে আর একটা শ্রেণী শুরু হয়েছে, তাহলে এই দুইটা শ্রেণীর মধ্যে আমার পার্থক্য কত। ধরো একটা শুরু হয়েছে মনে করো 50-এ, আর তারপরের যে শ্রেণীটা সেটা মনে করো শুরু হয়েছে 52 থেকে, তাহলে এই 50 আর এই 52 এই দুইটার মধ্যে গ্যাপ কত, 2 না? 2কে 2 দিয়ে ভাগ করো, তাইলে কত হয়, 1। তার মানে তাহলে ওই ক্ষেত্রে তোমার কিন্তু নিম্ন সীমা থেকে 1 বিয়োগ করতে হবে, আবার প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমার সাথে 1 যোগ করতে হবে। আচ্ছা, নিয়মটা কি বুঝতে পারছো আমি কি বলতেছি ততক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে। তবে সাধারণত আমাদের এই পার্থক্য জাস্ট 1ই থাকে, এর 50 সেটা এখন এরকমই থাকবে আমাদের পরীক্ষাগুলোতে। এরপর আরেকটা নতুন আমি টার্ম কি বললাম, যে গণসংখ্যা বহুভুজ। এই গণসংখ্যা বহুভুজ আমরা কিভাবে করব, তাই তো? এর জন্য আমাদেরকে লাগবে শ্রেণী মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি বলো দেখি। এই যে 46 আর 50 মধ্যবিন্দু মানে কি, এর অনেকটা এদের গড় না? তাহলে আমরা গড় বের করব। 46 আর 50-এর গড় কিভাবে করে আবার দেখো, 46 সরি আমি 48 লিখছি, দেখছো মাঝে মধ্যে এরকম সিলি মিস্টেক হয়ে যায়। 46 যোগ 50 ডিভাইডেড বাই 2 করো তো কত হয়, 48 হয়। ভেরি গুড। তাহলে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু কত, 48। আচ্ছা, এর অ্যাকচুয়ালি হিসাবটা না করাও লাগে না খুব একটা, এটা মানে পারা যায়, দেখলেই বোঝা যায় আর কি অনেকটা এরকম ম্যাথ এগুলা। পারবা তো? আচ্ছা, তাহলে সামনে যাই আমরা। এখানে শ্রেণী মধ্যবিন্দুগুলো আমরা বের করলাম, এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে দেখো, প্রথমটা 48, 46 আর 50-এর মধ্যে 48, আর 51 থেকে 55 এটার মধ্যে 53। তুমি যখন দেখছো এটা 48 হয়েছে, এটা 53 হয়েছে, মানে পার্থক্য কত, 5 না? তাহলে তুমি কিন্তু এগুলো হিসাবও করা লাগে না, এটা 53, সাথে আরো 5 যোগ করো, কত হবে 58, 58-এর সাথে আরো 5 যোগ করো 63, 63-এর সাথে আরো 5 যোগ করো 68, এভাবে বের করা যায়। ঠিক আছে। আচ্ছা, যাক, এখন আমরা একটু পড়ি, রিডিং পড়ি। এখানে কিছু কথাবার্তা আছে, ইম্পর্টেন্ট কথাবার্তা আমাদের অবশ্যই লাগবে। যে ছক কাগজ আমরা যে আঁকবো কিভাবে, প্রতি ঘরকে বসে কি 5 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা, এই যে আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা নিছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর কি নিছিলাম, গণসংখ্যা, তাই না? বা এই যে শিক্ষার্থীর সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আয়তলে আঁকা হয়েছে। এখানে তোমরা যেভাবে আঁকবা সেই অনুসারে লিখবা। তারা করছে কি, তারা ছক কাগজের প্রতি ঘরকে 5 একক ধরছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু প্রতি ঘরকে 1 একক কইরাও ধরতে পারতা, এটা ডিপেন্ড করে তোমরা কিভাবে আঁকবা। ঠিক আছে। তাহলে এই শ্রেণীসীমা আমাদের শুরু হয়েছে কত থেকে দেখো তো, একদম নিম্নসীমা, প্রথম শ্রেণীর নিম্নসীমা কত, 45.5 না? তাহলে 0 থেকে 45.5 এই ঘরগুলা তো আমার আঁকা লাগে না শুধু শুধু, তাহলে এগুলা যে আগে থেকে মানে এক্সিস্ট করে সেটা আমরা কিভাবে বুঝাবো। এই এই যে একটা চিহ্ন আছে, হ্যাঁ, এই চিহ্নটার নাম হইলো ছেদ চিহ্ন। এই ছেদ চিহ্ন ব্যবহার করার মাধ্যমে আমরা বুঝাবো যে মূল বিন্দু বা 0 থেকে 45.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলা আছে। এই লেখাগুলো কিন্তু আমার যত মনে পড়ে ক্লাস 7-এ আমি শিখছি। ঠিক আছে, তোমরা অবশ্যই শিখছো ক্লাস 7-এ। এই যে দেখো, এই যে 45.5 থেকে শুরু হয়েছে, আর এখানে একটা এই যে ছেদ চিহ্ন দিয়ে রাখছে, বুঝাইতেছে যে এই 0 থেকে 45.5 পর্যন্ত যত ঘর আছে এগুলো সব এখানে এক্সিস্ট করে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আর ক্ষতে বলছে কি গণসংখ্যা বহুভুজ, তাহলে গণসংখ্যা বহুভুজের জন্য আমার লাগতো কি, শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এই যে দেখো 45.5 আর 50.5-এর মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু ছিল 48। তাহলে এই যে 48, এটা হলো 48। ঠিক আছে, খেয়াল করো, এই যে এইটা হলো, এই যে যে বিন্দু বরাবর দিয়েছে এইটা হলো 48। এই যে বা এই 45.5 তুমি গুণনে গুণনা যাবা, হ্যাঁ, এইটা হলো 48। এই 48 বরাবর আমি কত বসাবো, আমি এখানে এইখানে কেন বসে না, আমি এখানে এইখানে কেন বসছি জানো? কারণ তুমি দেখো আমার ওয়াই অক্ষ বরাবর হলো গণসংখ্যা, তাহলে ওই শ্রেণীর গণসংখ্যা কত, গণসংখ্যা হলো 5, তাহলে এক্স অক্ষ বরাবর 48, ওয়াই অক্ষ বরাবর 5। আবার তারপরে এক্স অক্ষ বরাবর 53, ওয়াই অক্ষ বরাবর 10। এই যে দেখো এক্স অক্ষ বরাবর এটা হলো কি 53, আর ওয়াই অক্ষ বরাবর কত, 10। বুঝতে পারছো? মানে
এগুলো আমরা সম্ভবত স্থানাঙ্ক জ্যামিতির একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে আমি এগুলো দেখাইছি ভালোভাবে। আবার 53 পরে কত দেখো তো, 53 পরে 58, 58 বরাবর 20, দেখো এই যে 58 বরাবর 20। তো এইভাবে করতে করতে আমরা কিছু বিন্দু পাইছি, কিছু না আমরা 5টা বিন্দু পাইছি, তাই তো, যেখানে 5টা বিন্দু আমরা পাইছি। এই 5টা বিন্দু আমরা পাওয়ার পরে কি করছি দেখো তো, আমরা 5টা বিন্দু মিলাই দেব, ঠিক আছে, মিলাবো। এখন এটা কোন পর্যন্ত দেখো, এইটা মিলাইলাম এইভাবে, এটা মনে করো আমরা এইভাবে মিলাইলাম, তারপর মিলাইলাম, এগুলো তো মিলাইলাম, কিন্তু এই মিলানোর পরে আমরা কোন পর্যন্ত যাব, তাই না? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথায় আসে যে ভাই মিলাইলাম ঠিক আছে, কিন্তু এখন এই পর্যন্ত আসার পর এটা হলো আমাদের শেষ বিন্দু, আমি কি এই পর্যন্ত যাব, আমি কি এই পর্যন্ত আসবো, আমি কোন পর্যন্ত অ্যাকচুয়ালি আসবো? এটা একটা কমন প্রশ্ন সবার মাথায়। বা আমি তো এই বিন্দু থেকে শুরু করছি, আমি এই বিন্দুটা থেকে যাত্রা শুরু করছি, বাট আমি কোন পর্যন্ত মিলাবো? আমি কি 0 পর্যন্ত মিলাই দেবো, নাকি এই পর্যন্ত মিলাবো? অ্যাকচুয়ালি কোন পর্যন্ত আমি মিলাবো, তাই না? প্রশ্নটা আসছে মাথায়। আমার যে প্রথম যে শ্রেণীটা আছে, সেই প্রথম শ্রেণীর যে নিম্ন সীমা, সেই নিম্ন সীমা পর্যন্ত আমরা প্রথম বিন্দুটাকে মিলাই দেবো। যেমন আমাদের কিন্তু প্রথম যে শ্রেণী, সেই প্রথম শ্রেণীর নিম্ন সীমা ছিল কত, 45.5, তাহলে আমরা 45.5 পর্যন্ত এটারে মিলাই দিলাম। আবার একদম যে লাস্ট যে আমি বিন্দুটা পাইছি, সেটাকে মিলাবো কার সাথে, যে শ্রেণীটা আমরা পাইছি লাস্ট, দেখো তো লাস্ট শ্রেণী কত, এই যে 65.5 থেকে 70.5, তাই তো, দেখো 65.5 থেকে 70.5, এর মধ্যে আমরা কত 68 বরাবর আমরা 10 বসাইছি। বাট আমি শেষ করব কথা, এটা নিয়ে একটু ঝামেলা আছে বুঝছো, এক এক জায়গায় এক এক রকমের করায় তো একটু সমস্যা আছে। বাট তুমি একটা কাজ করো, তুমি এই যে লাইনটা যে ড্র করছো এটাকে কি করবা, আমাদের যে শ্রেণীটা লাস্ট, সেই শ্রেণীর যে উচ্চ সীমাটা আছে, যেমন এখানে কত 70.5 না, তোমরা 70.5 পর্যন্ত মিলাই দেবা, ঠিক আছে, 70.5 পর্যন্ত মিলাই দেবা, তাইলেই হবে। ওদিকে মিলান লাগে না, এটা 70.5 পর্যন্ত আসলেই হয়। বুঝতে পারছো? এখন এই যে গণসংখ্যা বহুভুজ আমরা আঁকাইলাম, এই গণসংখ্যা বহুভুজ আঁকানোর জন্য কিন্তু আমার ম্যান্ডেটরি না যে সবসময় আয়ত লেখ আঁকা লাগবে তারপরে গণসংখ্যা বহুভুজ আঁকা লাগবে, না, সেটা কিন্তু ম্যান্ডেটরি না। তবে এই কোশ্চেনে যেহেতু আমার প্রথমটায় আয়তলেখ আঁকতে বলছে, খতে আবার বলছে বহুভুজ আঁকো, তাইলে আমরা জাস্ট এখানে একটা কথা আছে দেখছো, অ্যাডজেক্টিভ আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো, যদি এরকম বলে তাহলে আমাদেরকে আয়তলেখ আঁকা লাগবে, আয়তলেখ আইকা তারপরে গণসংখ্যা বহুভুজটা আঁকতে হবে। তাহলে আয়তলেখ আঁকার জন্য আমার কি লাগবে সবসময়, অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর যেহেতু গণসংখ্যা বহুভুজও আঁকবো, তাহলে আমার লাগবে কি শ্রেণীর মধ্যবিন্দু। এই জন্য আমরা একসাথে দেখো 4টা কলামের মাধ্যমে সমাধান করে ফেলাইছি। কিন্তু কখনো কখনো আমরা একটু পরেই দেখবো যে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলবে, কিন্তু সেখানে বইলে দেবে যে আয়তলেখ অঙ্কন না করে, মানে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকতে বলবে। বুঝতে পারছো? আমাদেরকে যদি আয়তলেখ না আঁকতে বলে, শুধু গণসংখ্যা বহুভুজ আঁকতে বলে, তাহলে কি আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে? তাহলে কিন্তু আমার আসলে খুব একটা কাজে লাগার কথা না, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা না হইলেও চলে তাইলে আমাদের। দেখো সামনে দেখো পরবর্তী কোশ্চেন, এখানে বলা আছে কিছু কথাবার্তা যে গণসংখ্যা বহুভুজ জিনিসটা কি, কোনো অবিচ্ছিন্ন উপাত্তের যে শ্রেণী ব্যবধান আছে, এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিও, নতুন তেমন কিছু নাই, যা যা শেখার আছে আমি অলরেডি বলছি। উদাহরণ 4-এর দিকে সবাই আমরা একটু লক্ষ্য করি যে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ অঙ্কন করো। বলছে কি গণসংখ্যা নিবেশন সারণীর, এটা কিন্তু বলতে পারো অলরেডি আমরা শিখে ফেলাইছি, আগের ম্যাথটাই আরেকবার আমরা করবো। এখন কি কি লাগবে এখানে বলো তো? আচ্ছা ঠিক আছে, এখানে কি কি লাগে, আমরা প্রায় আমাদের শেষ পর্যায়ে ক্লাসের। এখানে প্রথম যে শ্রেণী ব্যবধানটা আছে যে 10 থেকে 20, 20 থেকে 30, আচ্ছা একটা মজার বিষয় দেখো তো, এখানে আমাদের এই যে শ্রেণী ব্যবধানটা আছে, এটা কি অলরেডি এখানে কি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করা লাগবে? এখানে আমাদের কিন্তু লাগবে না, কারণ তারা কোশ্চেনে অটোমেটিক্যালি এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আকারেই আছে। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, এই এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, বুঝছো? ওই প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা, এদের মধ্যে যেহেতু কোনো গ্যাপ নাই, তাহলে আমার এখানে এটা অলরেডি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আকারেই আছে। হ্যাঁ, এখন যেহেতু বলছে যে গণসংখ্যা নিবেশন সারণী আমাদের লাগবে, তার মানে আমার কিন্তু মধ্যমান লাগবে,
বা মধ্যবিন্দু, মধ্যমানও বলতে পারো, শ্রেণী মধ্যমান অথবা মধ্যবিন্দুও বলতে পারো, তোমার যেটা ইচ্ছা। এখানে মধ্যবিন্দু তারা বলছে, তাহলে 10 আর 20-এর মধ্যবিন্দু কত আমরা বের করতে পারবো না? 10 আর 20 যোগ করবা 30, 30-কে 2 দিয়ে ভাগ করবা 15, 20 আর 30 যোগ করবা 50, 50-কে 2 দিয়া ভাগ করবা 25। তাহলে এটা যদি 15 হয়, এটা যদি 25 হয়, তাহলে কি এগুলা 35, 45, 55 এভাবে যাইতে থাকবে। আর গণসংখ্যা তো তোমরা ওই যে উপাত্তগুলো দেয়া থাকবে, ওই ওই অনুসারে এখানে মানগুলো বসাবা। তবে বেশিরভাগ সময় থাকবে কি জানো, তোমার জাস্ট এই যে চার্টটা দেখতেছো, এই চার্টটা এভাবে দেওয়া থাকবে, তোমার আর এখন ওই র্যান্ডম মনে করো উপাত্তগুলো দেওয়া থাকবে না, কারণ তাতে অনেক সময় লাগে। এভাবে যে তুমি সাজাইতে অনেক বেশি সময় লাগে, এই জন্য তারা কোশ্চেনে এই জিনিসটাই দিয়ে দেয় একদম ডিরেক্ট, যে গণসংখ্যা এত। খেয়াল করো, তাহলে এটা আমরা কিভাবে সমাধানটা করতে পারি বলো তো, আমার আইডিয়া দাও একটা। পারবা? হুম? এখানে কিন্তু এমন কিছু বলে নাই যে আয়তলেখ অঙ্কন না করে, যেহেতু বলছে যে গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ অঙ্কন করো, তাহলে আমরা বুঝে নেবো যে আমার আয়তলেখও আঁকা লাগবে, আবার আমার গণসংখ্যা বহুভুজটাও আঁকতে হবে। আর যদি স্পেসিফিক্যালি ব্র্যাকেট দিয়ে লিখে দেয় যে আয়তলেখ অঙ্কন না করে, ওই সময় আমার আয়তলেখ আঁকা লাগবে না, ঠিক আছে? বাট নর্মালি যদি বলেও যে গণসংখ্যা বহুভুজ আঁকো, আমরা সবসময় আয়তলেখ আঁকবো, তারপরে গণসংখ্যা বহুভুজ আঁকবো, এটা একটা গুড প্র্যাকটিস। তারপরেও তোমরা নিজেদের যে স্কুল টিচার আছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবা যে স্যার আমাদের কি করব কোন সময়, ঠিক আছে? তাহলে সব থেকে বেটার, কারণ এক একজন টিচার আবার এক একটা জিনিস প্রিফার করে। দেখো এই লেখাগুলো তোমরা নিজেরা পড়ে নেবা, তাইলে বুঝতে পারবা। আগে যেটা দেখেছি সেটাই দেখো, খেয়াল করো। তাহলে আমরা কিন্তু এই যে প্রথমে আয়তলেখটা আঁকলাম, তারপরে আমরা গণসংখ্যা বহুভুজটা আঁকা ফেললাম। কিভাবে আঁকলাম গণসংখ্যা বহুভুজ? ওই যে মধ্যমানগুলো, যেমন 10 আর 20-এর মধ্যমান কত? 15। সেই 15 এক্স অক্ষ বরাবর, 15 আর ওয়াই অক্ষ বরাবর কত? তোমার এই সময় গণসংখ্যা কত? গণসংখ্যা হলো 8। তাহলে যা 8 আঁকতে পারবা না এগুলা? আঁকতে পারবা। আচ্ছা খেয়াল করি, তাহলে নিচে একটা কাজ দেয়া আছে, কাজটাও তোমরা করবো অবশ্যই বাসায়। যে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা, এই কাজটা করতে পারবো না, কারণ অনেক স্টুডেন্ট আছে আমাদের আশেপাশে, তারা নিজেদের মার্ক বলতে চায় না, যে মা না আমি বলবো না, বলে এত মানে পাও পরে তাও মার্ক বলে না নিজেদের। এই দেখো, বাংলায় প্রাপ্ত নম্বর নিয়ে একটা গণসংখ্যা বহুভুজ আঁকো, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকের কি এই নাম্বারটা কালেক্ট করবা, যে ফার্স্ট টার্মে বাংলায় কে কত পাইছে, তারপর সেটার গণসংখ্যা বহুভুজ তুমি কিভাবে আঁকবা বলো তো, একটু আমার আইডিয়া দাও, দেখি তুমি বুঝছো কিনা। তো তুমি তো উপাত্তগুলো কালেক্ট করবে, এগুলো তো অবিন্যস্ত মানে অবস্থায় থাকবে। তো অবিন্যস্তগুলোকে আগে তো তুমি বিন্যস্ত করবা, যে আমার সর্বোচ্চ নাম্বার কত, তারপরে সর্বনিম্ন নাম্বার কত, তাই না? তারপর তুমি পরিসর বের করবা, যে পরিসর এত হলে তারপর তুমি যে কোনো একটা শ্রেণী ব্যবধান ধরবা, তারপরে শ্রেণী সংখ্যা করবা, ঠিক আছে? এইভাবে আমরা চার্টটা করব, যেখানে যেমন একটা চার্ট আছে এইভাবে একটা চার্ট করবো আমরা। আগে আগে করতে হবে কি, চার্ট করতে হবে, যেই এভাবে যে শ্রেণী ব্যবধান করবা, তারপরে শ্রেণী মধ্যবিন্দু করবা, আর গণসংখ্যা করবা। বুঝতে পারছো? তারপরে তো তোমরা জাস্ট ওই মধ্যবিন্দু বরাবর আমাদের যে গণসংখ্যা মানগুলো আছে সেগুলো বসাই দেবা, তাহলে গণসংখ্যা বহুভুজ। অবশ্য এখানে যেহেতু আয়তলেখ সম্পর্কে কিছু বলে না, তাহলে আয়তলেখটা আগে আঁকবা, ঠিক আছে? আর আয়তলেখ আঁকার জন্য আমাদের কিন্তু কি লাগে বলো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, তাই না? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, কন্টিনিউটি মেনটেন করার জন্য। যেমন এখানে দেখো শ্রেণী ব্যবধানের দিকে একটু লক্ষ্য করো, 31 থেকে 40, বাট এখানে আছে 41 থেকে 50, তাহলে এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, মাঝখানে একটা ফাঁকা। তাহলে আমার বিচ্ছিন্ন যদি না রাখতে চাই কি করতে হবে বলো তো? কিভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাবো? 31 থেকে, যেহেতু 40 আর 41 পার্থক্য কত? একের অর্ধেক কত? 0.5। তাহলে 31 থেকে 0.5 বিয়োগ করবা 30.5, আর 40-এর সাথে 0.5 যোগ করবা 40.5। এই সেম কাজটা প্রত্যেকটা শ্রেণীর জন্য আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাবো। তারপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে শ্রেণী কি বলে মধ্যবিন্দুগুলো আছে বা মধ্যমানগুলো আছে, সেই মধ্যমানগুলো আমরা বের করব, যেহেতু এখানে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলা হয়েছে। সে মধ্যমান বা মধ্যবিন্দু বরাবর গণসংখ্যাগুলোকে বসাতে হবে। বুঝতে পারছো? তাহলে আমার এখানে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা আগেই দেওয়া, তোমার এক্সট্রা কি করতে হবে? তোমার অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান লাগবে, আর লাগবে শ্রেণী মধ্যবিন্দু। এখন একটা মজার বিষয় কি, এখানে দেখো একটা ব্র্যাকেট দিয়ে একটা কথা লেখা আছে, খেয়াল করছো?
আয়তলেখ ব্যবহার না করে, এই কথাটা যখনই বলছে তার মানে কি আমার আয়তলেখ তো লাগবে না, তাহলে আমার কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে? আমার কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে না। এই জন্যই দেখো সলিউশনে এখানে কিন্তু মধ্যবিন্দু আছে, গণসংখ্যা আছে, বাট অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি আছে বলো এখানে? আমাদের কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেই। এই প্রপার ব্যাখ্যাগুলো বুঝছো, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার টিচার আমার কখনো দেয় না যে কেন আসলে এগুলাই আছে অন্যগুলো কেন নাই। এই ব্যাখ্যাগুলো আমি খুব মানে প্রশ্ন আসতো যে এগুলোই কি লাগবে, আর কি কিছু লাগবে না, বা এখান থেকে আমি কি কিছু বাদ দিতে পারি কিনা। যাই হোক, তাহলে মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমি আগেই দেখাইছি, যে যে কোনো একটা শ্রেণীর যে উচ্চসীমা নিম্নসীমা আছে এই দুইটা যোগ করবা, তারপর 2 দিয়ে ভাগ করবা, তাইলেই তুমি শ্রেণীর মধ্যবিন্দু পাইয়া যাবা। এভাবে প্রত্যেকটা শ্রেণীর আমরা মধ্যবিন্দু বের করে এখানে বসাইছি। তাহলে পারবো তো রেস্ট বাকিগুলা? জাস্ট আমরা মধ্যবিন্দু বরাবর গণসংখ্যাগুলোকে বসাবো, তাহলেই আমাদের গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। তাহলে তোমার মনে রাখতে হবে, বলো গণসংখ্যা বহুভুজের জন্য কি লাগবে মেনলি? মেনলি কি লাগবে? মেনলি লাগবে আমাদের মধ্যবিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু লাগবে। যদি আয়তলেখ আঁকতে বলে তাহলে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটাও লাগবে, আর যদি আয়তলেখ আঁকতে না বলে তাহলে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে না। কেন লাগবে না? কারণ তাইলে তো আমার আয়ত আঁকা লাগবে না। আয়ত যদি আঁকা লাগে তখনই আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ইউজ করব। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, লেখাগুলো পড়ে নেবে নিজেরা, তেমন কিছু নাই। এখানে একটা কাজ বাসে, কি কাজ দেখো, একজন কলেজ ছাত্রের উচ্চতার গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। বাহ, কত চমৎকার। এখানে উচ্চতা বলছে 141 থেকে 150 সেন্টিমিটার এককে দেওয়া, তারা রেঞ্জ বইলা দিছে, মানে তারা কি, এখন দেখো তো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো কি বিচ্ছিন্ন অবস্থায় আছে নাকি অবিচ্ছিন্ন অবস্থায় আছে? বিচ্ছিন্ন, তাই না? এটা 100 আছে, এটা 101 আছে, তাদের মাঝে একটা দেওয়াল, দূরত্বের দেয়াল, তারা বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাহলে বলো এখানে কি আমার আয়ত আঁকা লাগবে নাকি লাগবে না? যেহেতু তারা স্পেসিফাই, কেন লাগবে না? তারা কি তোমার বলছে যে আয়তলেখ অঙ্কন না করে? এটা হয়েছে কি বুঝছো, তুমি অবশ্যই নিজের টিচারের আস্ক করবা, ক্লাস টিচার, কারণ এক একজন ক্লাস টিচার এক একটা জিনিস চাইবে এখানে। আমি অনেক জায়গায় দেখছি বইতেই যে তোমার গণসংখ্যা বহুভুজে তোমার আয়তলেখ আঁকে নাই, আবার অনেক জায়গায় দেখছি যে আয়তলেখ আঁকছে। বাট আগেরটা খেয়াল করো, আগেরটা বলছে কি আয়তলেখ ব্যবহার না করে, এখানে কিন্তু আয়তলেখ আঁকে নাই। বাট এর আগেরটা খেয়াল করো, এখানে এর আগের এই কোশ্চেনটাই দেখো, বলছে কি শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে। তাহলে গণসংখ্যা বহুভুজ আমার কিন্তু এই যে আয়তলেখ গুলো দেখতেছো, এই যে আয়তলেখ, আমার কিন্তু আয়তলেখ অঙ্কন করছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন করছে। শুধুমাত্র যখন তারা স্পেসিফিক বলছে যে আয়তলেখ ব্যবহার না করে, শুধুমাত্র সেই সময় কিন্তু এখানে কোনো আয়তলেখ নাই। বুঝতে পারছো? তাহলে এইখানে তোমাকে যেহেতু বলে না যে আয়তলেখ অঙ্কন না করে, তোমার গণসংখ্যা বহুভুজ দেখলে তোমার বুঝে নিতে হবে যে এখানে আয়তলেখ আঁকা লাগবে। কিন্তু যদি স্পেসিফিক করে যে আয়তলেখ অঙ্কন না করে, ওই সময় আর তোমার আঁকা লাগবে না, বাট এছাড়া সব সময় আয়তলেখ আঁকা লাগবে। আর আয়তলেখ আঁকার জন্য আমার কি লাগবে? ভেরি গুড, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। তাহলে এই 141 হয়ে যাবে 140.5, 150.5, 150.5, 160.5। বুঝছো? এগুলো তুমি পারবা। তারপরে মধ্যবিন্দু বের করতে হবে, যেমন 141 থেকে 150, এর মধ্যবিন্দু কত হবে বলো তো? এই যোগ করবে 141 যোগ 150 ডিভাইডেড বাই 2, কত হয়? 145.5। এইভাবে করতে থাকবা, যেমন এইটার হবে 155.5, 165.5। ওই মধ্যবিন্দু বরাবর এই গণসংখ্যাগুলো বসাইতে থাকবা। তাহলে তোমরা যেহেতু 5টা আছে, তাহলে 5টা বিন্দু পাবা। তারপরে 5টা বিন্দু তুমি যোগ করবা, যেমন প্রথমটা যোগ করবা, দেখো প্রথম আমার যে শ্রেণী, এই প্রথম শ্রেণীর কি বলে নিম্নসীমা কত? 141 না? তাহলে তুমি এখানে 141-এ তুমি মানে মিলাই দেবা। আবার একেবারে শেষ যে শ্রেণীটা আছে এর উচ্চসীমা কত? 190 না? তাহলে 185.5, 185.5 বরাবর তোমার থাকবে 12, আর 190 এসে তুমি মিলাই দেবা। বুঝতে পারছো? এইটা এইটা মনে করো, ইমাজিন করো, এইটা মনে করো 185.5, আর এইটা হইলো গিয়া 12, এখানে মিলাইলা। আর তারপরে এইটার যে উচ্চসীমাটা আছে কত? 190,
এটা মনে করো 190, এই 190টা এসে কি মিললে যাবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই বাসায় কাজগুলো নিজেরা করবা, ইমাজিন করবা। স্কুলের সবাই হয়তো বা এভাবে জিজ্ঞেস করা যাবে না, সো তুমি ইমাজিন কইরা তুমি নিজের মতো মান বসাবা, ঠিক আছে? ওইভাবে করবা, অবশ্যই করবা, প্র্যাকটিসের দরকার আছে এই চ্যাপ্টারে। আমরা প্রায় শেষের কাছাকাছি, একটুখানি আর 2 মিনিট লাগবে ক্লাস শেষ হতে। ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা, ওই যে আমি তোমার একটা কথা বলছিলাম, যখনই ক্রমযোজিত গণসংখ্যা পড়াইছি সেই সময় বলছি যে এটা কোন কাজে লাগবে, মূলত লাগবে অজীব রেখা আঁকার সময়, ঠিক আছে? অজীব রেখা মানেই আরেক নামই হইল ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র, বুঝছো? তাহলে এই চিত্রে আমরা কিভাবে কি করব, কোন একটা শ্রেণীর দেখো, মনে করো 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের কিছু একটা পরীক্ষা মার্ক দিছে আর কি, ঠিক আছে? এই মার্কগুলোকে আমরা মনে করো এই যে ছকের মাধ্যমে গুছাইছি যে শ্রেণী ব্যবধান, প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যবধান হলে যে 1 থেকে 10, 11 থেকে 20। তাহলে বলো তো এই যে আমাদেরকে যে চার্টটা দেওয়া আছে এই চার্টের আমার শ্রেণী ব্যবধান কত সেটা বলো, তারা কত ধরছে শ্রেণী ব্যবধান এখানে? অবশ্যই 10, তাই না? শ্রেণী ব্যবধান বের করার একটা চমৎকার নিনজা টেকনিক কি জানো? তুমি পাশাপাশি যে কোনো দুইটা শ্রেণী, মনে করো এই একটা শ্রেণী, এই আরেকটা শ্রেণী, এই দুইটা শ্রেণীর হয় নিম্ন সীমার সাথে নিম্ন সীমা বিয়োগ করবা, আর না হলে উচ্চ সীমা থেকে উচ্চ সীমা বিয়োগ করবা। দেখো তুমি 11 থেকে 1 বিয়োগ করো কত হয়, তুমি 20 থেকে 10 বিয়োগ করো কত হয়, যত হবে সেটাই হইলো কি শ্রেণী ব্যবধান, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে শ্রেণী ব্যবধান 10 নিয়ে সাজাইছে, এখানে শ্রেণী সংখ্যা হয়েছে কয়টা, শ্রেণী সংখ্যা হয়েছে 5টা। মানে আমাদের আলাদা নিজেদের নিজেদের পরিসর, তারপরে শ্রেণী ব্যবধান, শ্রেণীর সংখ্যা এগুলো করা লাগে না, তারা দিয়েই দিয়েছে কোশ্চেনে আমাদেরকে, আমাদের খাটুনি তারা কমাই দিয়েছে। এখন আমাদের কি বলছে, বলছে গণসংখ্যা নিবেশনের অজীব রেখা আঁকো। এখন অজীব রেখার জন্য আমার লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, এখানে কিন্তু গণসংখ্যা দেওয়া আছে, তাহলে আমার এক্সট্রা আরেকটা সারি লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? এইটাই লাগবে, আর কিছু তেমন একটা লাগবে না। দেখো প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যবধান আগে থেকেই ছিল, গণসংখ্যা আগে থেকেই ছিল, জাস্ট একটা নতুন অ্যাড হয়েছে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথম শ্রেণীটা ছিল কিন্তু 8, আমি কিন্তু বলছি কি ক্রমযোজিত গণসংখ্যা, এই যে মনে করো দ্বিতীয় যে শ্রেণী 11 থেকে 20, 11 থেকে 20 এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তুমি কিভাবে বের করবা, তুমি এর আগের যে শ্রেণীটা আছে মানে 1 থেকে 10 এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে 11 থেকে 20 এই শ্রেণীর গণসংখ্যা যোগ করবা, তাহলে 8-এর সাথে 12 যোগ করো কত হয় 20। আবার 21 থেকে 30 এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, 20-এর সাথে মানে এই 11 থেকে 20 এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে 21 থেকে 30 এই শ্রেণীর গণসংখ্যা যোগ করবা, তাহলেই 21 থেকে 30 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাবা। 20 আর 15 যোগ করলে 35, 35 আর 18 যোগ করলে 53, 53 আর 7 যোগ করলে 60। আমাদের কিন্তু 60ই হওয়ার কথা ছিল, কারণ 60 জন শিক্ষার্থী, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবার জাস্ট চিত্রটা দেখো তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। ক্রমযোজিত গণসংখ্যার এই যে বা অজীব রেখা যে আমরা আঁকবো, কিভাবে আঁকবো, আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? গণসংখ্যা বহুভুজের সময় কি করছি আমরা, গণসংখ্যা বহুভুজের সময় কিন্তু আমরা মনে করো মধ্যবিন্দু লাগতো, আমার মধ্যবিন্দুটা লাগতো আর লাগতো গণসংখ্যা, এই দুইটা জিনিস লাগতো। আর ক্রমযোজিত গণসংখ্যার সময় আমরা মধ্যবিন্দু না, আমরা কনসিডার করব উচ্চ সীমাকে। যেমন দেখো প্রথম যে শ্রেণীটা দেখতে পাইতেছো, এই প্রথম শ্রেণীর উচ্চসীমা কত 10, দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা কত 20, বুঝছো? তো এই যে উচ্চসীমাগুলো এগুলো হলো আমাদের মধ্যমানের মতো কাজ করবে। এই 10 বরাবর আমি কত বসাবো, আমি ক্রমযোজিত গণসংখ্যা বসাবো মানে 8। আবার 20 বরাবর আমি কত বসাবো 20, 30 বরাবর আমরা কত বসাবো 35। সিকোয়েন্সটা বুঝছো? গণসংখ্যা বহুভুজের সময় আমরা মানে মধ্যবিন্দুকে কনসিডার করতাম, আর ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখা, ঠিক আছে, অজীব রেখা আঁকার সময় আমরা উচ্চ সীমাকে কনসিডার করব। আর দুইও ক্ষেত্রে ভালো কথা, গণসংখ্যা বহুভুজের সময় আমরা ওয়াই অক্ষ বরাবর ছিল কি ছিল গণসংখ্যা, কিন্তু অজীব রেখা আঁকার সময় আমাদের ওয়াই অক্ষ বরাবর কি বলতো, ওয়াই অক্ষ বরাবর হলো ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? এই যে ওয়াই অক্ষ বরাবর এই পাশটা কি আছে, এই পাশটা হলো কি ক্রমযোজিত গণসংখ্যা।
এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে ভাই, এগুলো হলো বেসিক প্রশ্ন। কর্মযোজিত গণসংখ্যা। আর এক্স অক্ষ বরাবর কি আছে, এগুলো জীবন আসবে না, বাট আমরা সাধারণত কি যে উচ্চসীমা বরাবর মানগুলো বসাবো, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আছে সীমা, তো উচ্চসীমা বরাবর দেখো 10 বরাবর কত বসাইছো, কত 8। 20 বরাবর কত বসাবা, 20 বরাবর দেখো 20 বরাবর তুমি কিন্তু 20 বসাইছো। 30 বরাবর 35 বসাইছো, বুঝতে পারছো। আর একটা বেসিক পার্থক্য জানো, অজীব রেখা কিন্তু কখনো নিচে নামবে না। নিচে কেমনে নামবে ভাই, কারণ ক্রমযোজিত গণসংখ্যা কি আস্তে আস্তে বাড়তে থাকবে না সব সময়, এটা কি তাহলে কখনো নিচে নামবে বলো। এই গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু এই যে উপরেই যেতে থাকবে, উপরেই যেতে থাকবে। যাই হোক, তাহলে আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্ত। নিচে একটা কাজ দেয়া আছে, তোমাদের শ্রেণীর 50 বা তার চেয়ে বেশি নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের নম্বরের ক্রমযোজিত, আচ্ছা যাক এটা নিজেরা করতে পারবে আশা করি, ঠিক আছে। তাহলে তোমার এই যে অজীব রেখা, অজীব রেখা যখনই দেখবা ওই সময় তোমার মাথায় কি আসবে, তোমার কি লাগবে মেনলি, আর কি লাগবে, আর লাগবে শ্রেণীর উচ্চসীমা, তাই না। আমাদেরকে অবিচ্ছিন্ন করা লাগবে, আমাদের কিন্তু অবিচ্ছিন্ন করা লাগবে না, আমাদের শুধুমাত্র উচ্চসীমা হইলেই হবে। আমার মানে অবিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে, যেমন এখানে কিন্তু অবিচ্ছিন্ন অবস্থাতেই ছিল। আমরা কিন্তু 10.5, 20.5 এবং এগুলো করছি বলো, আমরা কিন্তু এগুলো করব না। তাহলে যদি অজীব রেখা বলে সেই সময় কিন্তু আমাদেরকে অবিচ্ছিন্ন করার কোনো দরকার নাই, আমার জাস্ট কর্মযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে এখন বলো, আজকে আমি যা যা পড়াইলাম কোনো সমস্যা আছে এখানে। আগামী দিন আমরা মূলত গড় ভালোভাবে শিখবো। হ্যাঁ, আগে তো পারতামই, কিন্তু নতুন করে আমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নাম একটা জিনিস আছে, ওইটা আসলে একটু কঠিন পদ্ধতিতে গড়, ঠিক আছে। নামেই শুধু সংক্ষিপ্ত, বাট জিনিসটা একটু কমপ্লেক্স। যাই হোক, ভালোভাবে ক্লাস করো, তাহলে ইনশাল্লাহ বুঝবা। আজকের মতো যাচ্ছি, সবাই ভালো থেকো, অপরকেও ভালো রেখো। আসসালামু আলাইকুম।